নমস্কার, আমি দেবায়ন সরকার আবার আজকে ফেরত এসেছি আপনাদের পছন্দের চ্যানেল অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকারে। আপনাদের সকলকে আবার এই চ্যানেলে স্বাগত জানাই। আমরা যে মেন্টাল মডেলের সিরিজটা কন্টিনিউ করছি, সেটারই আরেকটা মেন্টাল মডেল নিয়ে আজকে আমি আবার প্রস্তুত হয়েছি। সেই মেন্টাল মডেলটার নাম হচ্ছে সার্কেল অফ কম্পিটেন্স। সার্কেল অফ কম্পিটেন্সটা কীরকমভাবে কাজ করে জানেন? এটা যদি আমাকে এক্সপ্লেন করতে হয় তাহলে পরে এটার ব্যাপারে একখানা ছোট পুরনো স্টোরি শোনাই, যেটা কিনা হয়তো আপনারা অনেকেই হয়তো স্কুল লাইফে বা উচ্চ মাধ্যমিকের সময় নাগাদ শুনে থাকতে পারেন। তো একটা গল্প ছিল যে আইনস্টাইন বিভিন্ন জায়গায় থিওরি অফ রিলেটিভিটির লেকচার দিয়ে বেড়াতেন। তো এর মধ্যে যেই ড্রাইভার ওকে নিয়ে প্রত্যেকদিন যেত বিভিন্ন লোকেশনে, সেই ড্রাইভার একদিন ওনাকে বলছেন যে, "আপনি জানেন তো আপনার সমস্ত আপনি লেকচারে যা, যা বলেন সমস্ত আমার মুখস্থ হয়ে গেছে।" বলে, "তাই? তাহলে পরে তো খুবই ভালো। বরঞ্চ তুমি না হয় একবার প্রেজেন্টেশনটা দিয়ে দিও।" তো নেক্সট প্রেজেন্টেশনে যেখানে গেছেন সেখানে ড্রাইভার চুলটাকে উস্কো-খুস্কো করে গিয়ে স্টেজে গিয়ে লেকচারটা দিয়ে দিয়েছে। এবারে কোয়েশ্চেন অ্যান্সারের পালা। তো একটি গ্র্যাজুয়েট স্টুডেন্ট উঠে একটি খুবই তত্ত্বমূলক কোয়েশ্চেন করেছে, যেটার উত্তর অবশ্যই শফারের জানা ছিল না। শফার বা ড্রাইভারের জানা ছিল না। তো সেই সময় সে বলল, "আরে এই কোয়েশ্চেনটা এতটাই ইজি যে এটা তো আমার ড্রাইভারও আনসার দিতে পারবে বা আমার শফারও আনসার দিতে পারবে।" এই বলে সে আইনস্টাইনকে স্টেজে ডেকে নিল, যার পরে কিনা আইনস্টাইন সেই প্রশ্নটার উত্তর দিল। তো এটা জাস্ট একটা লোকমুখে চলা গল্পের মতনই, যেটাতে কিনা অ্যাকচুয়ালি আ যেটা বোঝা যায় যে কিছু, কিছু লোকের কাছে শফার্স নলেজ বা সুপারফিশিয়াল একটা নলেজ থাকে, যেটায় কিনা সে হয়তো ফান্ডামেন্টাল কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারবে না, কিন্তু তার কাছে উপরি, উপরি ইন্টারেস্টিং জ্ঞান দেওয়ার মতন অনেক জ্ঞান-ট্যান থাকবে। তো সকলের কাছে কোনো একটা মানে সকলের কাছে সমস্ত এরিয়ার ব্যাপারে, সমস্ত বিষয়ের ব্যাপারে সম্পূর্ণ নলেজ থাকা প্রায় অসম্ভব, একমাত্র ভগবান ছাড়া। তো এই যে সুপারফিশিয়াল নলেজটা রয়েছে, এটার ফলে আমাদের অনেক আ যারা আ মানে আমরা সমাজে যে কজন রয়েছি তাদের মধ্যে এই সুপারফিশিয়াল নলেজ নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা অনেক সময় কিছু, কিছু আম আইডিয়া আমাদেরকে দেন, যেটার জন্য কিনা আমরা অনেক সময় বায়াসড হয়ে যাই। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের নিজস্ব আ এরিয়া, যেই এরিয়াটাতে আমরা কনফিডেন্টলি ডিসিশন নিতে পারি সেটা কি? এবারে এরিয়া অফ কম্পিটেন্স বা সার্কেল অফ কম্পিটেন্সটা মানুষের জন্য ভ্যারি করে। কেউ হয়তো কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর খুব ভালো বোঝে, যেখানে কিনা সে কাজকর্ম করছে। কেউ ব্যাংকিং সেক্টর ভালো বোঝে, কেউ রিয়েল এস্টেট ভালো বোঝে, তো কেউ আ এফএমসিজির মার্কেটটা ভালো বোঝে। এরকমভাবে ভ্যারি করে। কেউ হয়তো আয়রন ওর বা কমোডিটিজ এর মার্কেটটা ভালো বোঝে। এবার এটাকে আরেকটুখানি ব্রেকডাউন করে ভালো করে বোঝাচ্ছি। ধরে নিন একেক জনের একেকখানা সেক্টর রয়েছে। ধরে নিন আমি বায়োটেক সেক্টর থেকে বিলং করি। তার জন্য আমার একখানা আইডিয়া রয়েছে যে এই বাজারে কে কোন জিনিসটা ভালো আ কাজ করছে এবং কার ইনোভেশন বা কার আবিষ্কারগুলো হঠাৎ করে মার্কেটে সাড়া জাগিয়ে তুলতে পারে, যার জন্য কিনা সেই কোম্পানিগুলোর ভ্যালুয়েশনটা বেড়ে যাবে। এবার আমার যদি সেই নলেজটা যদি থাকে, তাহলে আমি সেরকম স্পেসিফিক কোম্পানিগুলোতে আমার ইনভেস্টমেন্টটাকে কনসেনট্রেট করতে পারবো। ইট ডাজন্ট ম্যাটার যে আমি কোন কোম্পানিতে চাকরি করি বা চাকরি করি না। আমার যখন ইনভেস্টমেন্ট করতে হবে, আমি যখন একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করব, তখন আমি সেই জ্ঞানটার হিসেবে, যে আমি যখন জানি যে আমার কোম্পানি বা আমার কোম্পানি কোনটা ভালো করছে এবং কোম্পানির কম্পিটিটররা কোন জিনিসটা ভালো করছে, আমি সেইটার হিসেবে আমি আমার ইনভেস্টমেন্টটা, পার্সোনাল পোর্টফোলিওটা সেরকমভাবে ডিজাইন করতে পারবো। এরকম কোনো সময়ই পসিবল না যে বায়োটেক সেক্টরের ব্যাপারে অন্য কোনো একটা ইন্ডাস্ট্রির লোক, যে কিনা অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল কনসালটেন্টের কাজ করে না, সে হয়তো সমস্ত ডিটেইল জানবে না। সে ধরে নিন আয়রন ওর বা আ কোনো একটা স্টিল ইন্ডাস্ট্রিতে কাজ করে। তখন তার নলেজটা সেই ইন্ডাস্ট্রি স্পেসিফিক থাকবে। আবার কারোর রয়েছে হয়তো স্টক মার্কেট সম্বন্ধে আইডিয়াটা অতটা বেশি মাত্রায় নেই। কিন্তু সে রিয়েল এস্টেটটা সত্যিই খুব ভালো বোঝে। কিন্তু রিয়েল এস্টেট বোঝা মানে এটাই নয় যে শুধু প্লট বা ফ্ল্যাট কিনছি, বিক্রি করছি, সেটার মধ্যে
কারেন্সি মানে কতটা দামের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে সেটার হিসাবে আমাদের লাভ হচ্ছে, সেরকমটাই শুধু ব্যাপার নয়। যদি আপনাকে যদি কোনো একটা এরিয়ার ব্যাপারে বা কোনো একটা ফিল্ডের ব্যাপারে মোটামুটি আরও স্পেসিফিক নলেজ থাকতে হয়, তাহলে পরে আপনার শুধু স্টক মার্কেট রিলেটেড যে প্যারামিটার্সগুলো সেগুলো জানলে পরেই হবে না। এমনিতে এটা বলে রাখি যে আমি এরপর এই মেন্টাল মডেল সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি স্টক মার্কেট অথবা এইরকম টাইপের যেই ইনভেস্টমেন্ট এরিয়াসগুলো রয়েছে সেই ইনভেস্টমেন্ট এরিয়াসগুলোর ব্যাপারেও আরও নতুন নতুন ইনফরমেশন আমি নিয়ে আসবো। সেটা আমার একখানা আলাদা সেকশন, আরেকটা সিরিজ অফ ডিসকাশন হবে। তো ধরে নিন আপনি রিয়েল এস্টেট নিয়েই কথা বলতে চাইছেন। তো রিয়েল এস্টেটটা শুধু তো কোন কোন কোম্পানিগুলো বিল্ডারের কাজ করছে সেইটা নয়, আপনাকে দেখতে হবে যে কোন কোন কমোডিটিসগুলো একখানা বিল্ডিং তৈরি করার জন্য ইউজ করা হচ্ছে। যেমন ধরে নিন কাজারিয়া বা সোমানি টাইলস ইউজ করা হচ্ছে, পেন্টসের ক্ষেত্রে কি এশিয়ান পেন্টস বা বার্জার কোনটা ইউজ করা হচ্ছে বেশি, কোন রকম কোথাকার স্টিল ইউজ করা হচ্ছে, কোন মানে যেটাকে কিনা হিন্দিতে সারিয়া বলে, মানে লোহার রডটার মতন, এবং কোন কোন ব্যাংকিং সেক্টর এখন ভালো ইন্টারেস্ট রেটসে লোন দিচ্ছে। তো সুতরাং সেইটার যখন লোনের বিজনেসটা বাড়বে অবভিয়াসলি সেটার অনেক সময় যদি ব্যাড লোনস তারা দিতে না থাকে তাহলে পরে তাদের সেই লোনের ব্যবসাটার হিসেবে তাদের নেট প্রফিটও বাড়বে এবং তার ফলে তাদের যারা ইনভেস্টার হবে তাদেরও ওভারঅল প্রফিট হতে পারে। সিমিলারলি এরকম আপনি দেখতে পারেন যে কাঁচ, যেই কাঁচটা ওখানে ইউজ হচ্ছে, সেন্ট গোবেন বা এরকম টাইপের যদি কোনো কোম্পানির যদি কাঁচ বেশি ইউজ হতে থাকে, বা ডোর কোন কোম্পানির ইউজ হতে পারে, এসি পাইপ ব্র্যান্ড, এবং শুধু এই জায়গাটাতেই আর মানে আরও কত ফাইন টিউনিংয়ে যেতে পারে সেটার আপনাকে একটুখানি আইডিয়া দিই। তো ধরে নিন আপনি জানেন যে এসি বিভিন্ন রকম কোম্পানি রয়েছে, রাইট? এবার সেই কোম্পানিগুলোর মধ্যেও আপনি খুবই সারপ্রাইজড হবে এই জিনিসটা দেখলে পরে যে এরকম অনেকগুলো এসি কোম্পানিরই মোটরটা যেটা সেটা একটাই কোম্পানি হয়তো একটাই কোম্পানির পার্টস মোটর হিসেবে ইউজ করা হয়। তখন আপনি বুঝতে পারছেন যে সেই পার্টিকুলার কোম্পানিটার কিন্তু ওই এরিয়াটাতে একটা একচেটিয়া প্রাধান্য রয়েছে। তো আপনি যদি সেই যেটা কিনা মোটরের কোম্পানিটার উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে পরে যখন কিনা রিয়েল এস্টেট বুমটা আসে তখন আপনি সেখান থেকে ভালো রকম গেইনস করতে পারেন। তো এটা একটা এক্সাম্পল দিলাম। তো যখন কিনা আপনার ধরে নিন কারোর হয়তো অটোমোবাইল কোম্পানিতে ইন্টারেস্ট রয়েছে বা এরিয়া অফ কম্পিটেন্স রয়েছে, তাহলে পরে সেখানে সে হয়তো সেই অটোমোবাইল কোম্পানির সাথে রিলেটেড ইঞ্জিনকে বানাচ্ছে, উইন্ডশিল্ডকে বানাচ্ছে, হেডলাইটসগুলো কারা বানায় বা সেরকম কোন কোন কোম্পানির সাথে সেইটার ব্যাপারে কন্ট্রাক্ট রয়েছে, ইঞ্জিনের স্পেয়ার পার্টস কার থেকে নেওয়া হচ্ছে, এই সমস্ত জিনিসপত্রের ব্যাপারে আইডিয়া আমরা অর্জন করতে পারি যদি কিনা আপনি কোনো একটা এরিয়ার ব্যাপারে সত্যি নলেজেবল হন। তো এবারে আপনার এই সার্কেল অফ কনফিডেন্সটা তৈরি কিসের জন্য হয়? কারণ এখানে একটা ফিডব্যাক লুপ কাজ করে। মানে আপনি যখন কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছেন তখন আপনি মার্কেটের ব্যাপারে হয়তো সবকটা মার্কেটের হয়তো সব রকমের ইনফরমেশন হয়তো আপনার কাছে ইজিলি আসা সম্ভব নয়, কিন্তু আপনার যে নিজস্ব কোর কম্পিটেন্সের ইন্ডাস্ট্রিটা সেইটার ব্যাপারে ইনফরমেশন আপনার কাছে কাইন্ড অফ চক্রায়মান হয়ে ঘুরতে থাকে, এবং সেই জন্য আপনার কাছে যেহেতু ওই স্পেসিফিক আইডিয়াটা অনেক বেশি, অনেক ম্যাচিওরড অবস্থায় থাকে, তার জন্য আপনার ক্ষেত্রে ওই এরিয়াটাতে ফিনান্সিয়াল ডিসিশনস নেওয়াটাও অনেক বেশি ইজি। এবারে আপনি কি মানে এতগুলো সেক্টর হিসেবে কি খুব স্ট্রং ওপিনিয়ন বা স্ট্রং আইডিয়া জেনারেট করতে পারেন? এটা হয়তো করা সম্ভব টু সাম এক্সটেন্ট, বাট আপনি হয়তো 2 বা 3টে বা অ্যাট ম্যাক্স 5টা সেক্টর সম্বন্ধে খুব ভালো জ্ঞান অর্জন করতে পারেন, যেখানে কিনা নিটিগ্রিটিস অর ফাইন ডিটেলসগুলো আপনারা হয়তো খুব ভালো পরিমাণে মানে এক্সপ্লোর করতে পারেন। এবং মানে আমি ইনফ্যাক্ট আই হ্যাভ বিন এক্সপোজ টু সার্টেন কোর্সেস যেখানে কিনা আপনি ধরে নিন রিয়েল এস্টেটের ব্যাপারে যদি খুব মাইনিউট ডিটেলসে জানা হয় কোন কোন বিল্ডার ভালো করছে, কোন কোন জিনিসপত্রগুলো ভেরিফাই করা দরকার, আপনাকে যদি কনসালটেন্ট হিসেবে বিহেভ করতে কাজ করতে হয় তাহলে পরে আপনি কাদের কাদের থেকে কী কী জিনিসপত্রের ব্যাপারে শিখতে পারেন, এবং মানে এই যে ডিটেলসগুলো মানে কোন কোন কোম্পানিগুলো
রীতিমতন ভালো করছে এবং কোনখানে ইনভেস্ট করলে পরে টাইম ভ্যালুর হিসেবে অ্যাপ্রিসিয়েশনটা খুব মানে টাইমের হিসেবে অ্যাপ্রিসিয়েশনটা খুব ভালো হবে, এইরকম আইডিয়াগুলো অনেকেই পেতে পারে এরকম টাইপের কোর্সেস বা ইউনো ওয়ার্কশপসগুলো করে। এবারে আপনি এই জিনিসটাও হয়তো বুঝতে পারছেন যে সার্কেল অফ কনফিডেন্সের আরেকখানা খুব ভালো উপায় হচ্ছে গিয়ে জানার, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি বাই চান্স দোকানদার হন, আপনি দোকানদার হিসেবে এই জিনিসটা সম্বন্ধে আপনার খুব ভালো আইডিয়া থাকবে যে কোন কোম্পানির জিনিসটা ভালো বিক্রি হচ্ছে এবং কোন কোম্পানির ফিডব্যাক ভালো আসছে। সো ওটা আরেকখানা খুব ভালো ইনসাইট পাওয়া যায় যে আমার কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। তো এই জিনিসটা একখানা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে গিয়ে একটা খুব ট্যাগলাইন আমি আপনাদেরকে দিতে চাইবো এই ব্যাপারটাকে বোঝার জন্য, যে যদি কিনা আপনি জানেন যে কোনো একটা জিনিস কোনো কোম্পানি খারাপ করছে, তার মানে হচ্ছে গিয়ে সেটা মানে কেন এটা বলার চেষ্টা করছি সেটাও বুঝিয়ে দিই, যে এন্ড ইউজার কাস্টমার কিন্তু অনেক সময় অনেক কিছুর খবর কিন্তু লাস্টে পায়। মানে কোনো একটা কোম্পানি যদি ক্র্যাশ করার থাকে বা স্টকস যদি ক্র্যাশ করার থাকে, সেটার কিন্তু খবর এন্ড ইউজার অনেক লেটে পায়। কারণ তাহলে পরে বেসিক্যালি দেখতে হবে যে তার খাবারের পাত্রে আরশোলা এসে গেছে। কিন্তু খাবারের পাত্রে আরশোলার আসার আগে অনেক দিন ধরে রান্নাঘরে আরশোলাটা গ্যাদার আপ হতে থাকে। ওখানে একখানা ক্রিটিক্যাল লেভেলে আরশোলার পরিমাণ বেড়ে গেলে পরেই আপনার পাতে খাবারে আরশোলা আসবে। তার মানে আপনাকে প্রথমত নিজের যেই জায়গাটার ব্যাপারে খুব ভালো নলেজ রয়েছে, যেখানে কিনা অল্প কিছু উঁচু-নিচু হলে পরেও আপনি জানতে পারবেন, সেই জায়গাটাতে আগে আপনি খুবই শক্ত সমর্থ হয়ে উঠুন। যখন ওই জায়গাটাতে আপনি শক্ত সমর্থ হয়ে উঠবেন, তখন আপনার কাছে অলরেডি এই মেন্টাল স্পেসটা অ্যাভেলেবল হয়ে যাবে, যেখানে কিনা আপনি অন্য ১টা-২টো সেক্টরের ব্যাপারে আরও জ্ঞান অর্জন করতে পারবেন এবং সেই জায়গাটাতে আপনি ভালো করে মানে আরও পোর খাওয়া ইনভেস্টর হয়ে উঠতে পারবেন। তো এক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা অনেক সময় বিভিন্ন রকম লোককে দেখেছি যে বিভিন্ন রকমের কোর্সেস অফার করে, যাতে করে না কোনো একটা পার্টিকুলার জিনিসের ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানো যায়। তো এই ক্ষেত্রে একটুখানি কশাস থাকবেন। ট্রেডিং এবং এরকম টাইপের যখন জিনিসপত্র নিয়ে কোর্সেস বিক্রি করা হয়, তো ট্রেডিংয়ে একটা লেভেল অফ আনসার্টেনটি সবসময় থাকে এবং একটা লাক ফ্যাক্টরও থাকে। শুধু টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে এই জিনিসপত্রগুলো শেখা ভালো, আমি বলছি না অসম্ভব। কিন্তু এক্ষেত্রে একটা ট্রেডিংয়ের ক্ষেত্রে একখানা মানে ইন্টারডে ট্রেডিংয়ের কথা বলছি, যারা কিনা সকালে বসে সন্ধ্যের মধ্যে ট্রেড অন করে ট্রেড ক্লোজ করে বেরিয়ে যান মার্কেট থেকে, এরকম টাইপের ক্ষেত্রে এই যে টেকনিক্যাল লার্নিংটা যেটা রয়েছে, এটা আমি বলছি না যে অসম্ভব, কিন্তু এক্ষেত্রে একখানা স্ট্রং হিউম্যান ইমোশনের জায়গা রয়েছে। যারা একটুখানি লোভী প্রবৃত্তির বা অ্যান্টিসিপেশনটা খুব হাই থাকে এরকম একটা জায়গা থেকে, এটাকে লার্নিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে না নিয়ে, যখন আমার ইমিডিয়েটলি অনেক রোজগারপাতি করতে হবে, অনেক টাকা লাভ করতে হবে, এই অ্যাপ্রোচ থেকে যারা যান, তারা জেনারেলি ইমোশনসের দ্বারা ওভারওয়েলমড হয়ে গিয়ে, যদিও বা কোর্স করেছেন, কিন্তু নিজে যখন কাজ করতে যান তখন জিনিসটাকে অন্যরকম করে ফেলেন। এবং অনেক সময় এইখানকার এই লাইনের যারা শিক্ষকরাও রয়েছেন, সকলে কিন্তু খুব ভালো করে এই ইমোশনাল ফ্যাক্টরটা কন্ট্রোল করা শেখান না। তো ওই জায়গাটাতে একটুখানি কনসিডারেশনে রাখতে হবে, যাতে কিনা আপনার ওভারঅল আইডিয়াটা ঠিক থাকে এবং আপনার কোর এরিয়া অফ কম্পিটেন্সেও আপনার কিছুটা হলেও ভুল হতে পারে। আপনি অন্যদের থেকে তুলনায় হয়তো খানিকটা হলেও ইনসুলেটেড ভুলভ্রান্তি থেকে, কিন্তু সেখানটাতেও আপনার কিছুটা পরিমাণ ভুল হতে পারে। তো এই অ্যাওয়ারনেসটার সাথে চলা খুবই ইম্পর্টেন্ট। সকলে মাল্টি-ব্যাগার অপশনস ক্যাচ করতে পারবে না। ইভেন আজ থেকে হয়তো ৩ বছর আগে যারা নোভো নর্ডিস্কের স্টকটা ধরে রেখেছিল, আমি এই কারণে নোভো নর্ডিস্কের এক্সাম্পলটা নিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে ইট ইজ আ জায়েন্ট ইন দ্য ফার্মা ইন্ডাস্ট্রি। অলদো আমি ফার্মাতে কাজ করি না, বাট ইন জেনারেল বায়োটেকে কাজ করি বলে বলছি, যে
নোভো নর্ডিস্কের শেয়ার প্রাইসেস এত বেড়ে যাবে যে ওটা ডেনমার্কের মানে যেই কান্ট্রিতে ওটা বেসিক্যালি স্টেট অফ অরিজিন, সেখানকার জিডিপির থেকে ওটা বড় নেট অ্যাসেটে বা মার্কেট ভ্যালুতে হয়ে যাবে, সেটা কেউ হয়তো তখন অবধি জানতো না। এটা অনেক সময় আকস্মিক কিছু জিনিসপত্রের জন্য হয় যে তারা এমন একখানা ওষুধের সাথে মার্কেটে বেরিয়ে আসলো যে সেই ওষুধটা ক্লিনিক্যাল ট্রায়ালস পাস করে গেল এবং মার্কেটেবল হলো, যার ফলে কিনা ওদের মার্কেট ভ্যালুটা সত্যি অনেকটা হাই হয়ে গেল। এবং এটার সাথে হয়তো অনেকটা খুব এটা খুব ফানি শোনাবে, বাট হয়তো কোথাও না কোথাও কার্মাটাও অনেকটা জড়িত। মানে যেরকমভাবে ভারতবর্ষের ইকোনমিতে এবং ভারতবর্ষের গ্রোথের সাথে টাটার কন্ট্রিবিউশনটা অনস্বীকার্য, সেরকমভাবেই আপনি যদি ডেনমার্কের সিচুয়েশন দেখেন, তাহলে পরে ডেনমার্কের অর্ধেক জিনিসপত্রের ব্যাপারেই নোভো নর্ডিস্ক অনেক বেশি কন্ট্রিবিউট করে। টাটা যেরকমভাবে আমাদের ভারতবর্ষের অনেক রকমের পরিকাঠামোগত সুযোগ সুবিধা গত স্বাধীনতার পর থেকে এত বছরের ইতিহাসে এবং স্বাধীনতার আগে থেকেও গঠন করে চলেছে, নোভো নর্ডিস্ক অনেকটা ওরকম কাইন্ড অফ মোরাল কোম্পানি, যেটা কিনা ডেনমার্কের ওভারঅল গ্রোথের জন্য অনেক কন্ট্রিবিউট করেছে। বাট হ্যাঁ, এটার মধ্যে ওদের কোনো পলিটিক্যাল এজেন্ডাও থাকতে পারে, কারণ একটা পলিটিক্যাল ক্লাউডও ওরা জেনারেট করতে পারে হোয়েন দে আর ইনভেস্টিং আ লট ইন দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। হাউএভার, এই পয়েন্টটা থেকে ডাইগ্রেস না করে জাস্ট লাস্ট পয়েন্টটা বলতে চাই যে ফার্স্ট অফ অল ফোকাস অন ইয়োর এরিয়া অফ কম্পিটেন্স, যেখানটাতে আপনি সব থেকে বেশি জানেন, ডিটেলসে খুব মাইনিউট ডিটেলসে আপনার ইনফরমেশান গ্যাদারিং ক্যাপাবিলিটি রয়েছে টু মেক ইউর ডিসিশন মেকিং মোর ক্লিয়ার, সেই জায়গাটাতে বেশি ফোকাস করুন রাদার দ্যান অন্যের কথায় লাফালাফি করা যে ও এখন বিটকয়েন খুব ভালো করছে, আমি বিটকয়েনের দিকে চলে গেলাম, ও এখন অন্য গোল্ড খুব ভালো করছে, আমি গোল্ডের দিকে চলে গেলাম। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পোর্টফোলিও যদি আপনি রাখতে পারেন আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেটা ডেফিনেটলি সবসময়ই ভালো। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পোর্টফোলিওতেও লোকজন ইকুইটির দিকেই বেশি খেয়াল দেয় রাদার দ্যান গোয়িং ফর বিটকয়েন অর এনিথিং, কারণ বিটকয়েনে একটা লেভেল অফ স্পেকুলেশন খুব আছে যে, এবং ওটা সবসময় খুব ভালো করবে যদি কিনা অন্য কারেন্সি যেগুলো কিনা ন্যাশনালাইজড কারেন্সি সেগুলো যদি খুব বেশি মাত্রায় ফেল করে, যেটা কিনা মানে এখনকার দিনে অনেকেই হয়তো ভয় দেখাচ্ছেন, এবং হয়তো বা ভয়টা খুব একটা অপ্রাসঙ্গিকও নয়। বাট হাউএভার, আমি পার্সোনালি বিটকয়েনে ইনভেস্টেড নই এখন আর। তো সুতরাং আমি ওটার জন্য কোনো অ্যাডভাইস বা এগেনস্টেও, মানে ওটার ফরে বা এগেনস্টেও কোনো অ্যাডভাইস দেবো না। ইট ইজ টোটালি আপ টু ইউ, ডু ইউর ওন সার্চেস অ্যান্ড ইনভেস্টিগেশন। আমি যদি বিটকয়েন বা ব্লকচেনের ব্যাপারে অনেক ডিটেলে যদি কোনো ইনফরমেশান পাই কখনো, এবং সেটা যদি আমার কাছে মেক সেন্স করে, তাহলে পরেই আমি সেটার ব্যাপারে এই চ্যানেলের থ্রুতে আপনাদের সাথে কথা বলবো। তো এই কন্টেন্টের সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। আশা করছি আপনারা আপনাদের ভালোবাসাটা বজায় রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করুন। Thank you for subscribing and being with me. Thank you.